আহা! আওলানো অস্ট্রেলিয়াকে দেখতে কি যে ভালো লাগছে বাংলাদেশের বিপক্ষে। ডারউইন টেস্টের দুটো দিন শেষে এমন একটা অবস্থায় এই মাইটে অজিরে এসে দাঁড়িয়েছে, যেইখানে সেকেন্ডের ২ টা অন্ততপক্ষে ঘটনায় আমার মনে হয় যে অস্ট্রেলিয়া সত্যি, সত্যি আউলায়া গেছে। বাংলাদেশ যে আত্মতৃপ্তিতে ভুগছে না, আমরা যে আয়েশি হয়ে যাইনি, সারাদিনের অনেক, অনেক ঘটনা রয়েছে। তবে সবচেয়ে বেশি করে ওই একটা ঘটনায় আমার কাছে এবং ৩য় দিনে কি ঘটনাটা ঘটবে সেইখানটাতে আমার ৩ টা জায়গা রয়েছে। বাংলাদেশের জয়ের রেসিপির কথাও সেটা আসলে বলতে পারেন। এই ১, ২, ৩ এটা নিয়েই একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। ডারউইন টেস্টের ২ টো দিন আমাদের রূপকথার মতো কেটেছে, স্বপ্নের মতো কেটেছে। কিন্তু এই রূপকথার পূর্ণতা, স্বপ্নের পূর্ণতার জন্য অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের জন্য আমরা আসলে এখন কি করণীয়? কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি? এই সবকিছু মিলে একটু কথা বলতে চাই। আউলে যাওয়া অস্ট্রেলিয়ার কথা বলছিলাম। ২ টা ঘটনা। নাম্বার 1 মিচেল স্টার্কের ঐরকমভাবে মেজাজ হারানো। এখন বলতে পারেন এটা তো টিপিক্যাল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া তো এই কাজটা করবেই। করবে, অবশ্যই করবে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে যখন তাদের ওরকম করতে হয় তখন বোঝা যায় যে তারা কতটা নড়বড়ে। মিচেল স্টার্ক ও মেহেদী হাসান মিরাজের সেই বাদানুবাদ, কথা কাটাকাটি, তর্কাতর্কি সেইটা নিশ্চয়ই আপনি টেলিভিশনে দেখেছেন। নজর এড়ানোর কথা না। যখন স্টার্কের বলে রান নেওয়ার জন্য ছুটতে গিয়ে মিরাজ বলের দিকে চোখ রেখেছিলেন। এরপরে হচ্ছে গিয়ে হঠাৎ করে সামনে স্টার্ক চলে আসার পর ওই পিচের মাঝখান দিয়ে প্রোটেক্টেড এরিয়া দিয়ে তিনি দৌড়েছিলেন। আম্পায়ার কুমার ধর্মসেনা তাকে সতর্ক করেছিলেন। সেটা ঠিক আছে। মিরাজও তার ব্যাখ্যা দিচ্ছিলেন যে না তিনি ওখানে বলটার দিকেই চোখ রেখেছিলেন বলে এদিক দিয়ে তার আসতে হয়েছে। কিন্তু এর মধ্যে যে হস্তক্ষেপ করে ফেললেন, নাকটা গলিয়ে ফেললেন মিচেল স্টার্ক, মেহেদী হাসান মিরাজের সঙ্গে তর্কাতর্কি করলেন এবং সেই তর্কাতর্কির এক পর্যায়ে তিনি এমনটাও বললেন যে, "তুমি কিন্তু এখন আর বাংলাদেশে নাই, বুঝতে পেরেছ?" মানে এলাকার ওই পাড়ার রংবাজদের মতো করে আরকি, মাস্তানদের মতো করে একটুখানি একটা হুমকি দিলেন। তো বাংলাদেশে নাই মিরাজ তো কি হয়েছে? এখন অস্ট্রেলিয়ার মাটিতে খেলছে বলে কি মানে চেঞ্জটা কি হয়েছে? বা বাংলাদেশের মাটিতে খেললে কি প্রোটেক্টেড এরিয়া দিয়ে দৌড়ানো যায়? বিষয়টা তা না। কিন্তু ওই যে মাইন্ড গেম খেলা, ওই যে অস্ট্রেলিয়ারা যে নিজেরাই যে একটা চাপের মধ্যে আছে, বাংলাদেশকে উল্টো চাপ ফিরিয়ে দেয়ার যে একটা চেষ্টা, মিচেল স্টার্কের ওই মেহেদী হাসান মিরাজের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়াতে আমার কাছে অন্ততপক্ষে সেইভাবে আমি এটা ইন্টারপ্রেট করতে পারি নাম্বার 1 এবং নাম্বার 2 অস্ট্রেলিয়া যে আউলে গিয়েছে, ২য় দিনের খেলার একেবারে শেষ বলটার কথা মনে করুন। মেহেদী হাসান মিরাজ কাট করেছিলেন যেইখানে গালিতে দাঁড়ানো ফিল্ডার ক্যামেরন গ্রিনের কাছে বলটা গিয়েছিল। অস্ট্রেলিয়ানরা ভাই এইসব ক্যাচ অহরহ ধরে। ১০ টার মধ্যে ৯ টা ৯.৫ টা তারা ধরে। কিন্তু যেহেতু এইখানটাতে তারা প্রবল প্রেশারের মধ্যে রয়েছে, সেই কারণে তারা ওই জায়গায় নিজেদেরকে স্থির রাখতে আসলে পারেনি। ক্যামেরন গ্রিন পারেননি, ক্যাচটা তিনি ধরতে পারেননি। ক্যাচটা যদি ধরতেন তারপরেও দিনটা বাংলাদেশের হতো। কিন্তু তারপরেও হতো ওই পার্টনারশিপটা অস্ট্রেলিয়া ব্রেক করতে পারত। অস্ট্রেলিয়া ৩য় দিন সকালবেলা একটু রিনিউড কনফিডেন্স নিয়ে নামতে পারত। সেইটা তারা করতে পারেনি। কেননা বাংলাদেশ ২ দিন ধরে তাদেরকে এমন চাপের মধ্যে রেখেছে। আমি ওই ক্যাচ মিস ২ টা তানজিদ হাসান তামিমেরটা বাদই দিলাম। ০ রানে আর ৬২ রানে যে তার ক্যাচ পড়েছে, তিনি সেঞ্চুরি করেছেন, সেগুলোর কথা বাদই দিলাম। কিন্তু এইরকম মুহূর্তে দিনের খেলার লাস্ট বলটাতে চান্স পেয়েও অস্ট্রেলিয়া সুযোগটা যে কাজে লাগাতে পারল না, তারা যে আসলে একটু আউলা-ঝাউলা অবস্থায় আছে, আমার কাছে অন্ততপক্ষে তেমনটাই মনে হয়েছে। আর বাংলাদেশের কথা বলছিলাম যে না আমরা একেবারে লক্ষ্যে অবিচল, বাংলাদেশ হচ্ছে গিয়ে কোন রকম আত্মতৃপ্তিতে ভুগছে না। আমাদের কোন তৃপ্তির ঢেকুর আমরা তুলছি না। বাংলাদেশের একটা আশঙ্কার জায়গা ছিল যে আমরা বোলিং ভালো করেছি, আমরা ব্যাটিংটা কেমন করব? আচ্ছা সেটাও না হয় ১ম দিন ভালোই করলাম। ১ম দিন ভালো করেছি, ২য় দিন আমরা কেমন করব? সেই ২য় দিনেও আমরা দেখেন ১ম ২ টা সেশন কি অসাধারণভাবে কাটালাম। একটা ২ টা মাত্র উইকেট দিলাম। ইনফেক্ট অস্ট্রেলিয়াকে তো আরো চেপে ধরার সুযোগটা ছিল। কিন্তু অস্ট্রেলিয়া 2nd নিউ বলে ৩ টা উইকেট নিয়ে যেভাবে কামব্যাক করেছে, আমি বলব যে বাংলাদেশ যে এখনো স্টেডি রয়েছে তার প্রমাণ হচ্ছে এরপরে অবিচ্ছিন্ন ৭ম উইকেট জুটিতে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদের ওই পার্টনারশিপ। ভাই নতুন বলে ৬ ওভারের মধ্যে আমরা ৩ উইকেট হারিয়ে ফেলেছি। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম আমাদের ব্যাটিং এর ৩ স্তম্ভ, ৩ মেরুদণ্ড। আমাদের টেইল ওপেন হয়ে গিয়েছে। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তখন এসে হাসান মাহমুদ জয়েন করেছেন। হাসান মাহমুদ তো আর ব্যাটসম্যান না, অলরাউন্ডার না, মিনি অলরাউন্ডারও না। কিন্তু মাটি কামড়ে পড়ে থেকে, ক্রিজ আঁকড়ে পড়ে থেকে কি লড়াইটাই না এই পার্টনারশিপ করল। ঐরকম পরিস্থিতিতে প্রায় ২৫ ওভার তারা কাটিয়ে দিয়েছে। ২৪.৩ ওভার টু বি প্রিসাইজ। ১৪৭ বল খেলে এই পার্টনারশিপ।
43টা মহামূল্যবান রান যোগ করেছে এবং সেইখানটাতে মেহেদী হাসান মিরাজ ঠিক আছে ভাই, প্রস্তুতি ম্যাচেও তিনি সেঞ্চুরি করেছেন, আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের লাস্ট সাইকেলে বাংলাদেশের হাইয়েস্ট স্কোরার তিনি ছিলেন। অতএব তার ব্যাটিং সামর্থ্যের উপর আমরা ভরসা রাখতে পারি। হাসান মাহমুদ এই টেস্টে যিনি 6 উইকেট নিয়েছিলেন তার সর্বোচ্চটা তো তিনি করে ফেলেছেন। না, করেন নাই। কেননা তিনি জানেন যে এইখানটাতে ব্যাট হাতেও কন্ট্রিবিউট করাটা কতটা গুরুত্বপূর্ণ। যেই কারণে ৭৬টা বল তিনি এইখানটাতে কাটিয়ে দিয়েছেন, ১৩টা রান তিনি করেছেন, ৪৩ রানের জুটি তিনি মিরাজের সঙ্গে করেছেন। ফলে এই যে ঐরকম পরিস্থিতিতে আমরা এরকম একটা পার্টনারশিপ গড়তে পেরেছি, এইটাকেই আমার কাছে মনে হয় যে না, বাংলাদেশ এখনো জানে জয়ের বন্দর এখনো কিছুটা আসলে দূরে রয়েছে। আমরা যে আত্মতৃপ্তির ঢেকুর তুলছি না, আমার কাছে এই পার্টনারশিপ সেটার একটা স্টেটমেন্ট মনে হয়। এখন বাংলাদেশ আত্মতৃপ্তি ঢেকুর তুলছে না, একটা কারণ আমি এটা বললাম। অস্ট্রেলিয়া আউলে গেছে, ২টা কারণ আমি এটা বললাম। এখন ৩ নাম্বার যেটা, ৩টা বিষয় থার্ড ডেতে ঘটবে, আমি বলছি যে সেইটাকে যদি ঠিকঠাক আমরা সামাল দিতে পারি তাহলে ইতিহাস, রূপকথা সবকিছুই হয়ে যাবে। সেইটা কি? নাম্বার 1, আমাদের এই লিডটাকে মোটামুটি ২০০ রানে নিয়ে যেতে হবে ভাই। ১৫৩ লিড হয়েছে। হ্যাঁ, প্রথম দিন শেষে বলেছি যে ১৫০ রানের লিড হলেই খুশি। কিন্তু ওই যে ঠিক আছে, হয়েছে তো ১৫০ রান। কিন্তু এখন আরো তো ৪ উইকেট আমাদের হাতে আছে। আমাদের পার্টনারশিপটাতে তো এরকম একটা বিরাট ৪৩ রান আমরা এড করে ফেলেছি। তাহলে আর ৫০টা রান কেন হবে না? এইটা যদি আমরা করতে পারি তাহলে অস্ট্রেলিয়ানদের মনোবলে আবারও একটা বড় ধরনের আঘাত করা যাবে। থার্ড ডে মর্নিং সেশনটা কাটিয়ে দেওয়াটা তাই হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আমরা প্রতিটা দিন, প্রতিটা সেশন, প্রতিদিনই প্রথম সেশন, প্রতিদিনই প্রথম ঘন্টা, এগুলো সবই গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে থাকেই। কিন্তু এখন আমরা খুব কাছাকাছি। এখন আমরা সেই জয়ের বন্দরটা দেখতে পাচ্ছি। ফলে এইখানটাতে লিডটা ২০০ রানে নিয়ে যাওয়াটা আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ। মিরাজ তো আছেনই, হাসান মাহমুদ আছেনই, এরপরে আমাদের তাইজুল আসবেন, তাসকিন আসবেন। তাদের কাছ থেকেও আসলে ওই প্রত্যাশার জায়গাটা থাকবে যে লিডটাকে যেন ২০০ ক্রস করে ফেলা যায়। নাম্বার 2, ডিসিপ্লিন বোলিং। দেখেন, এই টেস্টে এখন পর্যন্ত উইকেট কিন্তু ভালো। শুরুতে উইকেট কিন্তু অনেক বেশি কঠিন ছিল। কিন্তু এরপরে কিন্তু কঠিন ছিল বলতে হচ্ছে গিয়ে, আমি আগেও একটা ভিডিওতে বেশ কয়েকটা আলোচনাতে বলেছি, অস্ট্রেলিয়ানরা বাংলাদেশকে আসলে হেলাফেলাই করেছে। যেই কারণে এইরকম হচ্ছে গিয়ে ঘাস রয়েছে, উইকেটে মুভমেন্ট রয়েছে, সেই উইকেটে তারা টস জিতে আগে বোলিং করেনি, বা বরং ভেবেছে দূর বাংলাদেশের বোলিং আর কি, এইটাকে পিটিয়ে আমরা ৪-৫০০ রান করে ফেলতে পারবো। সেই কারণে তারা আগে ব্যাটিং নিয়েছে। ফলে ওই জায়গাটাতে বাংলাদেশকে তারা হেলাফেলা করেছে। তো উইকেট কিন্তু এখন এই মুহূর্তে বেশ ভালো অবস্থাতে রয়েছে এবং আমার কাছে মনে হয় যে থার্ড ডেতে উইকেটটা সবচেয়ে ভালো অবস্থায় থাকবে ব্যাটিংয়ের জন্য। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে। ফলে বাংলাদেশের ওই ডিসিপ্লিন বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি হচ্ছে গিয়ে আমাদের পেসারদের কাছ থেকে। এখন পেসাররাই তো আমাদের প্রথম ইনিংসে ১০টা উইকেটে নিয়েছেন। হাসান মাহমুদ ৬ উইকেট নিয়েছেন, ২টো করে তাসকিন এবং ইবাদত উইকেট নিয়েছেন। ফলে তাদের কাছ থেকে সেই ডিসিপ্লিন বোলিংটা আমাদের খুবই প্রয়োজন এবং অস্ট্রেলিয়ার এই দলটায় ব্যাটসম্যানরা, তারা এই সিজনের শুরুটা যেহেতু হচ্ছে, রাস্টিনেস তাদের মধ্যে রয়েছে, এক ধরনের জড়তা রয়েছে এবং সেই সুযোগটা এবং অনেকেই আসলে তাদের ক্যারিয়ার বাঁচানোর জন্যও খেলছেন। সেই সুযোগটা কাজে লাগানোর জন্য পিচের হেল্প না পেলেও সেই ডিসিপ্লিন বোলিংয়ের মাধ্যমে আমাদেরকে ওই কাজটা করতে হবে। এবং নাম্বার 2 আমি যেটা মনে করি সেটা হচ্ছে, নাম্বার 3 ইনফ্যাক্ট যেটা আমি মনে করি সেটা আমাদের স্পিনার। মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের রোল রয়েছে। এই টেস্টে রোল অবশ্যই রয়েছে। তৃতীয় দিন সেকেন্ড হাফ থেকে শুরু করে আমি মনে করি যে সেই রোলটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে উঠবে। অস্ট্রেলিয়ার এই দল, এই ব্যাটিং লাইন আপের বিপক্ষে যদি এই মিরাজ এবং তাইজুল তারা জ্বলে উঠতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের জন্য সেই জয়টা সম্ভব। অস্ট্রেলিয়া এই দলটা যে খেলছে সেইটা ৯৮ বছরের মধ্যে সবচেয়ে বুড়ো অস্ট্রেলিয়ার দল। সেই ১৯২৮ সালের পর সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটারদের নিয়ে এই অস্ট্রেলিয়ার 11 সাজানো হয়েছে, যেইখানটাতে ক্যামেরন গ্রিনের বয়সী কেবলমাত্র ২৭ বছর, বাকি সবার বয়স ৩০+ এবং তাদের অনেকে আমি বলছিলাম ক্যারিয়ার বাঁচানোর জন্য লড়ছেন। ধরেন জ্যাক ওয়েদারেল, তিনি যদি এইখানটাতেও ব্যর্থ হন, ক্যারিয়ার সামনে এগোবে না। ধরেন মার্নাস লাবুশেন, অনেক দিন ধরেই তো তার পেছনে ইনভেস্ট হচ্ছে, ক্যারিয়ার এগোবে না। ধরেন ক্যামেরন গ্রিন, এই প্রজেক্ট ক্যামেরন গ্রিনের সময়টা ফুরিয়ে যাচ্ছে। ফলে এই জায়গাটাতে কিন্তু বাংলাদেশের আসলে অপরচুনিটি রয়েছে এবং সেইখানটাতে আমি বলছিলাম যে আমাদের শুরুতে পেস বোলারদের ডিসিপ্লিন বোলিং এবং তারপরে গিয়ে আমাদের ওই ৩ পেসারের ডিসিপ্লিন বোলিং এর পর আমাদের ২ স্পিনারের কার্যকরী হয়ে ওঠাটাই বাংলাদেশের জয়ের রেসিপি। সো হিসাবটা খুব সিম্পল আমাদের এইখানটাতে। যেটা বলছিলাম যে বাংলাদেশ যে আউলায়া যায় নাই তার একটা বড় প্রমাণ সেকেন্ড ডেতে মিরাজ এবং হাসান মাহমুদের পার্টনারশিপ। নাম্বার 1 না, ২টা যে কারণে অস্ট্রেলিয়া আউলে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে, একটা হচ্ছে মিচেল স্টার্কের ওই বাদানুবাদে জড়িয়ে পড়া মেহেদী হাসান মিরাজের সঙ্গে এবং দিনের লাস্ট বলটাতে ক্যামেরন গ্রিনে ক্যাচ ছাড়া মিরাজের।
এবং যেটা হচ্ছে গিয়ে নাম্বার 3 থার্ড ডেতে আমাদের জয়ের রেসিপি সেটা হচ্ছে গিয়ে প্রথমত লিডটাকে 200+ করা, দ্বিতীয়ত ডিসিপ্লিন বোলিং করা, তৃতীয়ত আমাদের পেস বোলারদের এবং তৃতীয়ত আমাদের স্পিনারদের উইকেটের সহায়তা নিয়ে পরের অংশটা থেকে আসলে জ্বলে ওঠাটা তাদের ওই জায়গাটাতে যদি করতে পারে অস্ট্রেলিয়ার এই বুড়ো অস্ট্রেলিয়াকে তাহলে হচ্ছে গিয়ে বাংলাদেশ আসলে হারাতে পারবে। দেখেন এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনার জায়গা হচ্ছে। আমি দেখছিলাম যে রিকি পন্টিংও বলছে যে না অস্ট্রেলিয়ার সিলেক্টরদের আরো সাহসী হওয়া দরকার ছিল, এইখানে তরুণ ক্রিকেটারদের খেলানো দরকার ছিল, তাহলে হয়তো বাংলাদেশের সম্ভাব্য জয়টা একটুখানি প্রশ্নের মুখে থাকতো যে না বাংলাদেশকে তো একটু হালকাভাবে নিয়েছে বা এই সিজনে অস্ট্রেলিয়া 20টা 21টা টেস্ট ম্যাচ খেলবে, তরুণদের বাজিয়ে দেখতে চেষ্টা করছে। এখন তো এসব কোনো কিছু বলার সুযোগ নাই। অস্ট্রেলিয়ার একেবারে মেইন স্ট্রিম টিম খেলেছে ভাই, বাংলাদেশের নাহিদ রানা খেলে নাই, বাংলাদেশের প্রিমিয়ার পেস বোলার খেলে না। অস্ট্রেলিয়া কাউকে যে খেলছে না বিষয়টা ওইরকম না। কিন্তু আমরা যদি এখন থার্ড ডেতে এই কয়েকটা রেসিপি ফলো করতে পারি, অস্ট্রেলিয়াকে বিগ পার্টনারশিপ করতে না দেই, যেইটা আমাদের ইনিংসে হয়েছে 102 রানের পার্টনারশিপ, মুমিনুল এবং তানজিদের 93 রানের পার্টনারশিপ, শান্ত আর হচ্ছে গিয়ে তানজিদের তারপরেও আরেকটা 66 রানের পার্টনারশিপ শান্ত মুশফিকের, এরকম বিগ পার্টনারশিপ যদি আমরা করতে না দেই তাহলে হয়তোবা ইতিহাস, তাহলে হয়তোবা রূপকথা আমাদের জন্য এই টেস্টটাতে অপেক্ষা করে আছে। তৃতীয় দিন যেতে যেতে এই টেস্টের ছবিটা আমরা আরো একটু পরিষ্কারভাবে দেখব, আরো একটু পরিষ্কারভাবে কি আমরা জয়টা দেখতে পাবো অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়।